আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার খবর পড়ছি শেখ শায়লা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ তাদের ১ বছর পূর্ণ করছে। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটে। এর আগে ৩৬ দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। এর ৩ দিন পর ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে গত ৫ই আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণজাগরণ চূড়ান্ত বিজয় অর্জন করে, সেদিন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করে। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই সনদ এর খসড়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত ৫ই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সরকার ইতোমধ্যে একাধিক সংস্কার কমিশন গঠন করেছে, যার মধ্যে রয়েছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক অধিকার সংস্কার কমিশন ও নারী বিষয়ক সংস্কার কমিশন। এসব কমিশন তাদের সুপারিশমালা জমা দিয়েছে এবং সরকার অনেক ক্ষেত্রেই সেই সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেওয়ার চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ RPO সংশোধন, প্রবাসী ভোটারদের ভোট গ্রহণ পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০.৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নিজস্ব হিসাব অনুসারে রিজার্ভের পরিমাণ ২৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। লেবাননের পূর্বাঞ্চলে ২ দফা ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। লেবানন সরকার এবছরের শেষ নাগাদ হিজবুল্লাহ গেরিলাদের নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা অনুমোদনের পর এই হামলা হল। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটি পরিকল্পনা অনুমোদন করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় চলমান যুদ্ধপন্থে ৫টি নীতি সম্বলিত প্রস্তাবনা দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা এবং হামাস কিংবা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাইরে বিকল্প একটি বেসামরিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এদিকে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে এই পদক্ষেপের ফলে পরিস্থিতি মারাত্মক হবার ঝুঁকি রয়েছে। অপরদিকে গাজার জিম্মিদের পরিবারগুলির আশঙ্কা করছে যে এটি তাদের প্রিয়জনদের বিপদে ফেলতে পারে। খেলার খবর, ক্রিকেট। আজ হারারিতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেট টুর্নামেন্টের লিগ পর্বের নবম ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ১টায় খেলা শুরু হবে। ফুটবল। আজ লাওসে AFC অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশ পূর্ব তিমুরের মোকাবেলা করবে। লাওস জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ২টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।